প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহরে হামলা হয়েছে আবারও। কোথায় এবং কিভাবে এ ঘটনা ঘটে? এদিকে আবার প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িতে ভয়াবহ হামলা করলো সাধারণ জনগণ। কঠিন গণধুলাই দিল তারেক রহমানকে। বরিশালের গণসমাবেশে যাওয়ার পথে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়ি বহরে হামলার অভিযোগ উঠেছে। এ সময় বহরে থাকা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এতে আহত হয়েছেন তারেক রহমান। যেন থ্রিলার সিনেমার দৃশ্যকেও হার মানালো একটি ঘটনা। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের চলন্ত বুলেট প্রুফ গাড়িতে এই জিয়ার পুত্র ছোটকাল থেকে এই যে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, এইটা কার্ড, ওইটা কার্ড, এগুলা গাল গল্প ছড়ানো হচ্ছে শুধুমাত্র আড়াল থেকে এই কার্ডের নাম করে লক্ষ লক্ষ টাকা তার নেতাকর্মীদের পেটে ঢোকানোর জন্য, রাষ্ট্র যাতে ঋণগ্রস্ত হয় সেই বন্দোবস্ত করার জন্য। তারেক জিয়াকে বাধ্য করে সুখবর আদায় করে নিল জামায়াত ইসলামী জোট। তারেক জিয়াকে চেপে ধরে অনেকটা ঘাট ধরে মেজর জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে বারবার রিমান্ডে নেওয়ার কারণে থলের বিড়াল বের হয়ে আসলো। তিনি বললেন যে 1/11-এর সময় তারেক রহমান এবং খালেদা জিয়ার উপর নির্যাতন করার জন্য দুইজন মানুষ বারবার আমাকে চাপ দিচ্ছিলেন, সেনাবাহিনীকে চাপ দিচ্ছিলেন। তারা হলেন প্রথম আলোর মতিউর রহমান, ডেইলি স্টারের মাহফুজ আনাম। জনাব তারেক রহমান, আপনার মুখ দিয়ে কথা বললে সেই কথার মধ্যে যে দুর্গন্ধ বের হয়, এই দুর্গন্ধে পুরো দেশ দূষিত হয়ে যাচ্ছে, পুরো দেশের বায়ু দূষণ হচ্ছে। প্রিয় দর্শক, এবার সংসদে জনগণের মনের মতো একটি দাবি তুলেছে বিরোধী দলের এক নেতা। প্রিয় দর্শক, তিনি হাজী শরীয়তুল্লাহর বংশধর জনাব হানজালা। প্রিয় দর্শক, তিনি বলেছেন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তির দায়ে মৃত্যুদণ্ডের আইন যেন সংসদ থেকে কার্যকর করা হয়। প্রিয় দর্শক, এখন কথা হচ্ছে, আপনারা কি তার এই দাবিটির সাথে একমত পোষণ করছেন? কেননা বাংলাদেশের অনেক জায়গায় দেখা যাচ্ছে, বিশেষ করে 5 আগস্টের পর থেকে যে বিভিন্ন মাজারে আক্রমণ করা হচ্ছে এবং সেখানে যিনি পীর রয়েছে তাকে কিন্তু হত্যার মতো ঘটনা ঘটছে। প্রিয় দর্শক, কেন তাকে হত্যা করা হচ্ছে? কারণ তিনি প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অথবা আল কোরআনকে নিয়ে কটূক্তিমূলক কথা বলছেন। কিন্তু দেশের আইনেই যদি তাকে মৃত্যুদণ্ড দেওয়ার ব্যবস্থা থাকতো, তবে জনগণের কিন্তু নিজের হাতে আইন তুলে নিতে হতো না। জনগণ তাকে পুলিশে দিলে পুলিশই তখন আইনের মাধ্যমে তাকে ফাঁসির কাঠগড়ায় দাঁড় করাতে পারত। কিন্তু যেহেতু বাংলাদেশের আইনে এমনটা নেই, সুতরাং জনগণ কিন্তু ক্ষিপ্ত হয়ে নিজের হাতেই আইন তুলে নিচ্ছে। এরপরও আল্লাহ এবং নবীর দুশমনকে কিন্তু ক্ষমা করছে না। প্রিয় দর্শক, এমপি হানজালার এই বক্তব্যটির সাথে আপনি একমত পোষণ করছেন কিনা সেটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এরই সাথে সাথে বর্তমানে জনাব তারেক রহমান কিছু বেফাঁস মন্তব্য করেছেন, যেগুলোকে কেন্দ্র করেও বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ দেখতে চলেছেন। তো আমি আর বেশি কথা বাড়াবো না, এই ভিডিও শুরুতেই আপনাদের আরো যে ভিডিওগুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী মরে যান 1976 সালে। তাহলে তিনি কিভাবে 1979 সালে জনাব জিয়াউর রহমানকে ধানের শীষ প্রতীক তুলে দিয়েছিলেন, এই ব্যাখ্যাটা কি আপনারা আমাকে কেউ দিতে পারবেন? বিএনপির নেতাকর্মী সমর্থক ভাই ও বোনেরা, আপনাদের প্রধানমন্ত্রী, দুঃখিত পরাধীন মন্ত্রী জনাব তারেক রহমান গতকাল টাঙ্গাইলে কৃষক কার্ডের কর্মসূচি পালন করতে গিয়ে সেখানে তিনি বক্তব্য দিয়ে বলেছেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর প্রতীক ছিল ধানের শীষ। তিনি 1979 সালে ধানের শীষ প্রতীক জিয়াউর রহমানকে হস্তান্তর করেন। একজন মানুষ 1976 সালে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছেন, অর্থাৎ মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী 1976 সালে তিনি মৃত্যুবরণ করেন। তাহলে 1979 সালে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর আত্মা জিয়াউর রহমানকে ধানের শীষ প্রতীক তুলে দিয়েছে। এখন এই ব্যক্তিকে আপনারা কি বলবেন? এটা হচ্ছে ইন্টারফেলের পার্শ্ব প্রতিক্রিয়া। কি নিদারুণ পার্শ্ব প্রতিক্রিয়া, কি নিদারুণ ইতিহাস বিকৃতি। জিয়াকে স্বাধীনতার ঘোষক বানানো, ফরিদপুরে গিয়ে যেখানে হয় ভুট্টা চাষ সেখানে তিনি বলতেছেন সয়াবিন চাষ হয়, দীর্ঘদিন তিনি এখানকার সয়াবিন চাষ দেখেছেন। এইরকম মিথ্যাচার করা বিএনপির নেতাকর্মীদের যেমন স্বভাব, তাদের দলীয় প্রধান তারও স্বভাব। এটা তার দোষ না, আমি তাকে দোষারোপ করব না, কারণ তার সক্ষমতায় ওইটুক। তিনি বাংলাদেশের কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ইন্টারমিডিয়েট পাস করেছেন এই প্রমাণটা আমি দেখতে চাই। বিএনপির ভাই বোনেরা যারা আমাকে গালি দেবেন এই ভিডিওর কমেন্ট বক্সে আসে, আপনারা আমাকে দয়া করে তারেক রহমানের ইন্টার পাস যে সার্টিফিকেট এটা একটু দেখাবেন প্লিজ, আমি দেখতে চাই।
উনি কোথায় থেকে ইন্টারমিডিয়েট পাস করেছেন? আমি যতটুকু জানি উনি এসএসসি পাস কোনোভাবে টেনে টুনে করেছিলেন। জঘন্য ছাত্র ছিল, পিতার যে দাপট সেটা ব্যবহার করত, স্কুলের সহপাঠীদের সাথে খারাপ আচরণ করত, শাহিন কলেজে সম্ভবত পড়তো, কলেজের কর্তৃপক্ষ তাকে বের করে দিয়েছিল তার জঘন্য ব্যবহারের কারণে। এই জিয়ার পুত্র জিয়া ছোটকাল থেকে এই যে 17 বছর পশ্চিমা সংস্কৃতিতে ছিল, আপনারা অনেকেই ভেবেছিলেন এর চারিত্রিক পরিবর্তন এসেছে, কিন্তু এর চারিত্রিক পরিবর্তন আসেনি। ন্যূনতম পরিবর্তন এর মধ্যে আমরা দেখি না। এই যে মিথ্যুক, ইতিহাসের মিথ্যাচার, ইতিহাসকে বিকৃত করা, এটা এদের রাজনৈতিক রুটি রুজি, আপনারা যেভাবে ব্যাখ্যা করেন না কেন, এটা এদের চারিত্রিক বৈশিষ্ট্য। এই যে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, এইটা কার্ড, ওইটা কার্ড, এগুলা গাল গল্প ছড়ানো হচ্ছে শুধুমাত্র আড়াল থেকে। এই কার্ডের নাম করে লক্ষ লক্ষ টাকা তার নেতাকর্মীদের পেটে ঢোকানোর জন্য, রাষ্ট্র যাতে ঋণগ্রস্ত হয় সেই বন্দোবস্ত করার জন্য। ইতিহাস বিকৃতি করে এই প্রজন্মের চোখে ধুলো দেওয়া এত সহজ না মিস্টার ইন্টার পাস প্রধানমন্ত্রী। এবার বুঝতে পারতেছেন কেন সংসদে বসে এরকম ভাবে টেবিলে থাপড় মারে? কেন জানেন? কারণ তিনি কিছু জানেন না। যদি না জানেন, এখন একটা লাইন বলতে গিয়ে যদি 2টা শব্দ ভুল হয়, একটা ইতিহাস 5 মিনিট বলতে গিয়ে যদি তিনি সেখানে ইতিহাসের মূল ব্যাখ্যাটাই ভুলভাবে উপস্থাপন করেন, এখন যদি তিনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সহায়তা নিয়ে ইতিহাস বলার ট্রাই করেন, সেটা তো হবে না। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সব সত্য বলবে না, গুগলে সার্চ করলেও সব সত্য মিলবে না। তারা বিভিন্ন ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহ করে আপনাদেরকে প্রোভাইড করে। এইটুক সেন্স ইন্টারফেল প্রধানমন্ত্রীর আছে? নাই তো। যদি থাকতো, এইরকম ঢামিথ্যা কথা তিনি কিভাবে বলেন? যে ব্যক্তি 1976 সালে মরে গেছে, সেই ব্যক্তি কিভাবে 1979 সালে জিয়াউর রহমানকে ধানের শীষ প্রতীক হস্তান্তর করে? মিথ্যা বলার তো একটা ধরন আছে ভাই, একটা সামঞ্জস্যতা রেখে মিথ্যা বলতে হয়। এইভাবে মিথ্যা বললে বাংলাদেশের মানুষ তো তাকে জোকার বলে। সে কি সেটা জানে? সংসদে কেন তিনি কথা বলেন না? কেন প্রত্যেকটা বিল, স্বাস্থ্য হোক, শিক্ষা হোক, আইসিটি হোক, প্রত্যেকটা বিল উত্থাপন করা হয় সালাউদ্দিনকে দিয়ে এবং প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেয় শিলং সালাউদ্দিন? তাহলে এই ছায়া প্রধানমন্ত্রীকে দিয়ে বাংলাদেশের মানুষের লাভ হয়েছে কি? 17 বছর পর বাংলাদেশে এসে প্রধানমন্ত্রী হলেন, স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের ইতিহাসের প্রথম প্রধানমন্ত্রী। দীর্ঘদিন পর বাংলাদেশের মানুষ প্রধানমন্ত্রী পেয়েছে, পুরুষ মানুষকে। কিন্তু এই পুরুষ যে অঙ্গহীন পুরুষ, এটা তো আপনারা জানতেন না। যদি জানতেন, তবে কি এর মতো বিকৃত চরিত্রের মিথ্যুককে প্রধানমন্ত্রী বানাতেন? এইভাবে ইতিহাসের বিকৃতি ঘটাচ্ছে, এইভাবে ইতিহাসকে নিয়ে তারা ছিনিমিনি খেলতেছে, এইভাবে ইতিহাসকে তারা মিথ্যা রূপে রূপান্তর করার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। কিন্তু আমাদের প্রজন্ম, আমাদের পরবর্তী প্রজন্ম, আমরা ইতিহাস পড়েছি, আমরা জানি, আমরা শুনি, আমরা বুঝি। আমাদেরকে ঘোল খাওয়ানো, আমাদের চোখে ধুলো দেওয়া এত সহজ না। জনাব পরাধীন মন্ত্রী, আশা করি পরবর্তীতে কোনো বক্তব্য দেবার আগে কয়েকটা বই ঘেটে ঘুটে জেনে শুনে বক্তব্য দেবেন, নইলে বাংলাদেশের মানুষ কোন দিন দেখবেন আপনার জনসভায় খুলে মারতেছে। তারেক জিয়াকে বাধ্য করে সুখবর আদায় করে নিল জামাত ইসলামী জোট। তারেক জিয়াকে চেপে ধরে, অনেকটা ঘাট ধরে বলিয়েছে জামাত। তারেক জিয়া বলেছেন যে জুলাই সনদ বিএনপি সই করেছে তা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে মাননীয় প্রধানমন্ত্রী জনাব শিশু মুক্তিযোদ্ধা তারেক রহমান। এই যে কথা, এটা তারেক রহমানের কথা না। তারেক রহমান এটা বলেন নাই বা বলতে চান নাই। বাস্তব হচ্ছে যে জামাত এটা তারেক রহমানের মাধ্যমে বলিয়েছে, বলতে বাধ্য করেছে। হ্যাঁ, এটা একটা সুখবর যে প্রধানমন্ত্রী বলেছেন যে জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে। ভালো। দেখেন, একদিকে বিএনপির সমস্ত নেতারা জুলাই সনদকে তুচ্ছ-তাচ্ছিল্য করছে, গণভোটকে অবৈধ বলছে, জুলাই সনদ এটা কিছুই না, এটা একটা 3 জোটের রূপরেখার মতো, এটা কোনো বাধ্যবাধকতা নেই। কেউ বলছে ইমোশন, আবার জুলাই সনদ অনেক ধারাকে অযৌক্তিক বলছে, আর এখন আবার বলছেন যে অক্ষরে অক্ষরে। এখন এখানে একটা কথা বলেছেন যে জুলাই সনদ বিএনপি সই করেছে, মানে বিএনপির নোট অফ ডিসেন্টের আলোকে। তারপরও করুক, বিএনপির নোট অফ ডিসেন্ট ওইটা বাদ দিলে যা সেগুলোই পারলে করুক না, তাই তো করছে না। যেমন গুম অধ্যাদেশ, এটা একটা সংস্কার, এটা জুলাই সনদের না। বিচার বিভাগ স্বাধীন করা, ব্যাংক রেগুলেশনস অ্যাক্ট থেকে শুরু করে এই সব বিষয়, এগুলো তো বিএনপির নোট অফ ডিসেন্টের আওতা ছিল না। এগুলো বাতিল করছে কেন? আসলে যা করছে এটা বিএনপি করছে না, এটা বিএনপি করতে বাধ্য হচ্ছে। জনগণের সাথে যতটুকু প্রতারণা করছে তাও করতে বাধ্য হচ্ছে। সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি, ডিজিএফআই এবং মার্কিন ডিপ স্টেটের যে হিসাব নিকাশ, সেই অনুযায়ী কাজ করতে বাধ্য হচ্ছে বিএনপি সরকার, নাম্বার 1। আর জুলাই সনদ বাস্তবায়ন করার যে প্রতিশ্রুতি ঘোষণা করেছে, এটা জামাত জোটের আন্দোলনে অতিষ্ঠ হয়ে করেছে। তারেক রহমান অলরেডি বলে ফেলেছেন যে জামাত নাকি আওয়ামী লীগের মতো, যে একদিনও ক্ষমতায় থাকতে দিবে, শান্তিতে থাকতে দিবে না সরকারি দলকে। জামাত নাকি এরকম হয়েছে। অথচ জামাত বলছে যে না, আমরা গতানুগতিক বিরোধী দল হবো না, আমরা বিরোধিতার খাতিরে বিরোধিতা করবো না, আমরা সরকারকে কোঅপারেট করবো, আমরা গঠনমূলক সমালোচনা করবো, আমরা কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করবো না। এটা জামাত স্পষ্ট বলছে। কিন্তু তারেক রহমান সেটাকে নিয়ে গেছেন যে একদিনে সরকারকে শান্তিতে থাকতে দিবে না। জামাত এই ছোটখাটো যে সামান্য আন্দোলন করছে, এতেই তারেক রহমান এত ভয় পেয়ে গেছেন, আর ভয় পেয়ে বলেছেন যে জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবেন। তো দর্শক, জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবেন, এটা আপনি পার্লামেন্টে কেন বলেননি? পার্লামেন্টে যখন মুলতবি প্রস্তাবের উপর 2 ঘন্টা মোট 4 ঘন্টা আলোচনা হয়েছে 2 দিন, তখন আপনি কেন বলেন না এই যে বিরোধী দল আপনার টেনশন করেন না, এই মুলতবি প্রস্তাব দিয়ে জাতির
বা সংসদের গুরুত্বপূর্ণ অনেক বিষয়ে ডিলে করার কোনো প্রয়োজন নাই। আমি প্রধানমন্ত্রী তারেক জিয়া বলছি, আমি একজন বীর শিশু মুক্তিযোদ্ধা। আমি নিজ হাতে 5,000 রাজাকারকে কাঠের ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করেছি। অতএব আমার উপর আপনারা আস্থা রাখেন, আমি জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব। পার্লামেন্টে আপনি বললেন না, এখন বলেন কেন? কারণ পার্লামেন্টে যখন মুলতবি প্রস্তাব, তখন জামাতের আন্দোলনটা একটু দুর্বল ছিল, এখন একটু কঠোর কর্মসূচি দিয়েছে এবং আন্দোলন চলবে, সফল নয় ঘরে ফিরবে না, এরকম হুমকি দামকি দিয়েছে। এখন আপনারা চুপসে যাচ্ছেন, ভয় পেয়েছেন। এই সরকারের যেখানে যা কিছু ঘটুক না কেন, এই সমস্ত বদনাম আইসা করবে মাননীয় প্রধানমন্ত্রীর উপরে। গত 16 বছরের সমস্ত বদনাম শেখ হাসিনার উপরে পড়ছে না, ঠিক তেমনি ভাবে ওনার উপরে আইসা করবে। এই জন্য আমি মনে করি, আমার ব্যক্তিগত এটা পরামর্শ, ওই খোঁচাখুচি না কইরা ওই সুইর ভিতরে সুতা দিয়া দেন, আর সুতা দিয়া দিলেই সেলাই করতে পারবেন। সম্পর্ক যদি ছিঁড়া যায় থাকে, ওইটা সেলাই করার সময় এখনো আছে। ভাই ব্রাদার, 5ই আগস্টের ওই 36 দিনে অনেক ভিডিও তো আপনারা দেখছেন, গুলি খাইতেছে, পয়রা যাইতেছে, দৌড়ে এসে আরেকজন টাইনা নিয়ে যাইতেছে, এরকম ভিডিও দেখছেন না? ওইখানে কি ওই টাইনা নেওয়ার সময় জিজ্ঞাসা করছে, এই ভাই তুই কোন দল করিস, তুই কি বিএনপি না জামাত না শিবির? দেখে নাই, দেখছে বুকে রক্ত, রক্তের রং লাল, সবাই রক্তের রং লাল, নিজের ভাইকে নিজের টাইনা নিয়ে যাইতেছে। ওইখানে কিন্তু দল জিজ্ঞেস করতেছে না, মানুষের প্রতি মানুষের মায়া মহব্বত, কারণ সবাই মিলা স্বৈরা শাসকের বিরুদ্ধে একটা আন্দোলনে নামছে। ওনার শাসন আমলটা মাইনা নিতে পারতেছিল না, 16 বছরে মানুষ অস্থির হয়ে গেছিল, মানুষ বিচার পাইতেছিল না। দেখেন না আমাদের শিক্ষামন্ত্রী কোন কথা আগে বলছে, কোন কথা পরে বলছে, সবকিছু সামনে আসছে না। উনি বলছিল আমেরিকার শিক্ষা ব্যবস্থা বাংলাদেশে ইন করাবে। তারপরে ঘটনা তো আপনারা জানেন, জাইমা রহমানকে নিয়ে একটা ঘটনা ঘটছে, উনি কিছু জিজ্ঞাসা করছে কিছু বাচ্চা ছেলেকে, ওইটা নিয়ে আজকে আবার উনি জবাব দিছে। উনি বলছে এটা আমি নির্বাচনের আগে ভোট চাইতে গেছিলাম আমার এলাকায় একটা স্কুলে, তখন আমি এই কথাটা বলছি, আমি তো মন্ত্রী হওয়ার পরে কথা বলি নাই। এখন এটা নিয়ে সবাই আমাকে ট্রল করতেছে। আবার উনি এটাও বলতেছে আল্লাহ চাইলে কি জাইমা রহমান প্রধানমন্ত্রী হইতে পারবে না, যেমন তারেক রহমান সাহেব আল্লাহ চাইছে বলে প্রধানমন্ত্রী হয়েছে। এই কথা উনি জোর দিয়া বলতেছে। কিন্তু আমাদের প্রশ্ন ছিল, আপনি ওই কোমলমতি বাচ্চাদের কাছে কেন যায় ওই কথাটা বলবেন? যারা 18-র উপরে, তাদের সঙ্গে যদি আলাপ করতেন তাইলে এত প্রশ্ন আসতো না। আপনি কোমলমতি বাচ্চাদেরকে যে কথাটা শিখাইতেছেন, এটা ভালো ইঙ্গিত করে না। উনি আবার জবাব দিতে গিয়ে বলছে, কেন আগের সরকার বলতো না পুতুলকে প্রধানমন্ত্রী বানাবে, এইভাবে স্কুলে প্রচার করতো না? আগের সরকার এগুলো করছে বলেই তো 5ই আগস্ট হয়েছে। আপনি আগের সরকার যা করছে ওইটার জবাব দিতে গিয়া জাইমা রহমানকে প্রধানমন্ত্রী বানাবেন, আপনি পুতুলের সাথে জাইমা রহমানকে তুলনা করলেন, এটা কোনো কাজ করলেন না, কাজটা ঠিক হইল না। আসলে হয়েছে কি জানেন, আমরা সরি বলতে জানি না। সরি বললে মনে করি ছোট হয়ে যাবো, হ্যাঁ ছোট হয়ে যাবো, কিন্তু সরি বলাটা মানুষকে কিন্তু বড় করে ভাই। আর নাইলে চুপ থাকতে হবে, নীরব থাকতে হবে। আবার নীরব থাকলেও ভাই মহা মুশকিল। নীরব থাকলে বলে উনি কথা বলে না কেন, কথা বলে না কেন। আবার কথা বলতে গেলে কিছুটা ভুল ভ্রান্তি হবেই, মানুষের স্লিপ অফ টাং অনেক কিছু চলে আসে ভাই। যেমন আব্দুল হামিদ ভাসানীকে নিয়ে একটা কথা উঠছে, ধানের শীষটা নাকি জিয়াউর রহমানের হাতে উনি তুলে দিয়েছিল 79 সালে, কিন্তু 76 সালে শাহাদাত বরণ করেন আমাদের আব্দুল হামিদ খান ভাসানী, উনি 76 সালে ইন্তেকাল করেন। এখন এটা নিয়ে না প্রচুর ট্রল হচ্ছে, কারণ এরকম ভুলভ্রান্তি কথা উনি নির্বাচনের আগে অনেক জায়গায় বলছে, ওগুলো সামনে নিয়ে আইসা সবাই ট্রল করতেছে। আমার কথা কি জানেন, মানুষের ভুল ভ্রান্তি হবেই, কিন্তু এই ভুল ভ্রান্তি নিয়ে এত ট্রল হবে কেন, এত কথা হবে কেন? ওই একটা কারণে, উনি যখনই মঞ্চে উঠে তখনই কেন জানি ওই জামাত ইসলামের দিকে আঙুল তোলে, খোঁচা মারে, ওদেরকে রাজাকার বলতে চায়, মুখে বলে না, যুদ্ধ অপরাধী বলতে চায়, মুখে বলে না, আকার ইঙ্গিতে বলে। কিন্তু আমার একটা প্রশ্ন, খুব বড় প্রশ্ন না, ছোট্ট একটা প্রশ্ন, আপনারা তো আওয়ামী লীগের রাজনীতি আপাতত নিষিদ্ধ করে রাখছেন, আগামীতেও নিষিদ্ধ করে রাখবেন, এটা তো এখন প্রমাণিত সত্য। এখন যদি আপনারা ওই জামাতকেও নিষিদ্ধ করতে চান, ওদেরকে রাজাকার ট্যাগ দিয়া 71-এর ট্যাগ লাগায়া ওদেরকে যদি পচাইতে চান, দাবায় রাখতে চান, তাতে কি বোঝা যাচ্ছে? মানে আপনারা একাই রাজত্ব করতে চাচ্ছেন এই দেশে, এটা প্রমাণ হয় না? এটা কি ভালো দেখায়? নিশ্চয়ই ভালো দেখায় না। আপনারা এমন একটা জায়গায় পৌঁছে গেছেন, জামাত যে বিরোধী দল সেটা বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে কি জানেন, জনগণ বিরোধী দল, জনগণের সাথে প্রতিযোগিতায় নামছেন, জনগণই আপনাদের বিপক্ষে চলে যাইতেছে, কারণ আপনারা জনগণকে বিপক্ষ বানায় ফেলাইছেন। ওই যে জুলাই সনদ নিয়া আবার ওই পুরনো কথা, জুলাই সনদ জুলাই সনদ, যাই হোক জুলাই সনদ বাদ দেই, সামনে কিন্তু স্থানীয় নির্বাচন আসতেছে, ওটা একটা সিমটম দেখা দিছে। হাসনাত আব্দুল্লাহ চিটাগাং এক ধনীর বাসায় গেছিল না, মঞ্জুরুল আলম ওনার নাম, উনি কিন্তু একটা সময় বিএনপির সাথে রাজনীতি করছে, আবার মেয়র পদেও দাঁড়াইছিল, আবার শুনছি আওয়ামী লীগেও ঢুকছে, আবার বোধহয় এখন এনসিপিতে আসতে চায়। নাহলে হাসনাত আব্দুল্লাহ ওইখানে যাবে কেন? হাসনাত আব্দুল্লাহ ওইখান থেকে বের হওয়ার পর ছাত্র দলের কিছু লোকজন বা ছাত্র নেতারা তাকে চারিদিক থেকে আটকায়। আমি তখন না হাসনাতের চোখের দিকে তাকাইছিলাম, ভাই ওর চোখ কিন্তু সবাই চোখের দিকে, হাতের দিকে না, কারো হাতে কোনো লাঠি আছে কিনা ওদিকে তাকাচ্ছে না, চোখের দিকে।
কারণ শত্রুর অস্ত্রের দিকে তাকাইতে নাই, শত্রুর চোখের দিকে তাকাইতে হয়। ওই চোখই তো বইলা দেয় শত্রু কতখানি শক্তিশালী, কতখানি দুর্বল। হ্যাঁ, ওই চোখই বইলা দেয়। ফুটবল খেলায় দেখেন না, ওই যে প্ল্যান্টি শট যখন দেয়, গোলকিপার আর একজন প্লেয়ার থাকে। ওই গোলকিপার কোন দিকে তাকায় জানেন? পায়ের দিকে তাকায় না, কিন্তু ওর চোখের দিকে তাকায়, ওর চোখ বইলা দেয় কোন দিকে মারবে। ঠিক তেমনি হাসনাত আব্দুল্লাহ কিন্তু সবাই চোখের দিকে তাকায় ছিল। কাজটা কিন্তু ভালো হয় নাই। হ্যাঁ, কাজটা মোটেও ভালো হয় নাই। মনে রাখতে হবে, হাসনাত আব্দুল্লাহ কিন্তু নির্বাচিত এমপি, জনগণের ভোট নিয়ে কিন্তু নির্বাচিত এমপি, ওইটা মাথায় রাখতে হবে। ওই আগের হাসনাত আব্দুল্লাহ না। যাই হোক, হাসনাত আব্দুল্লাহ এখানে নীরব ছিল, তাকায় ছিল। একটা টাইমে উনি চলে গেছে, আর আমি বুঝলাম না উনি এত বড় ধনী মঞ্জুরুল আলম সাহেব, ওনার লোকজন কোথায় ছিল? ওনারা কেন সামনে আসলো না? ওনারা কেন ছাত্রদেরকে সরাইলো না? যাই হোক, ওই লোকটা বোধহয় গেরা কলে আছে, কারণ সে আওয়ামী লীগও করছে, বিএনপিও করছে। আমার মনে হয় এখন এনসিপিতে আসতে চায়। এইটাই সবাই ভিতরে জ্বালা ধরছে। রাজনীতির শেষ কথা নাই। ওই লোকটা যদি আসে চিটাগাং থেকে, যদি আবার মেয়রে দাঁড়ায়, দাঁড়াক না, অসুবিধা কি? ভোট তো জনগণের হাতে। জনগণ যদি ভোট দিয়া কাউকে পাশ করায়, অসুবিধা কি? তারপরে একটা কথা আছে, জনগণের ভোট জানি কিভাবে চুরি হয়ে যায় আবার। হ্যাঁ, ভোটের পরে রাত্রেবেলা কি জানি ঘটনা ঘটে, আমরা যা আশা করি তা পূরণ হয় না, উল্টাটা হয়। যাই হোক, উল্টাটাকে সোজা করা কোনো ব্যাপার না এই ইয়াং জেনারেশনের কাছে। দেখেন ভাই ব্রাদার, লাস্টে একটা কথা বলবো, এমন একজনকে নিয়ে কথা বলবো, আমি জানি না আপনারা ওনাকে কতটা ভালোবাসেন, আমি অনেক ভালোবাসি। উনি কে? আবু হেনা রাজ্জাকি সাহেব, অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি সাহেব। গত 2 বছর যাবৎ আমি দেখে আসতেছি ভাই, প্রত্যেকটা চ্যানেলে একা একা লড়াই করে যাচ্ছে, প্রতিবাদ করে যাচ্ছে। অন্যায় কথা বলে না ভাই, একদম লিগেল কথা বলে, আইনি কথা বলে, আইনের মধ্যে যা আছে তাই বলে। উনার এইসব কথার উত্তর কেউ দিতে পারে না, কিন্তু উনি থামে নাই, উনি বলেই যাচ্ছে। এর মানে কি উনি ওই বিরোধী দল জামাত ইসলাম করে না? উনি কি এনসিপি করে না? নিরপেক্ষ লোক ভাই, একদম নিরপেক্ষ লোক। আমি দেখে আসতেছি। আমাকে যদি প্রশ্ন করেন আপনি কি নিরপেক্ষ? না, আমি নিরপেক্ষ না। আমি ভাই জামাত, এনসিপি, বিশেষ করে এনসিপি ঘেঁষা জুলাই পক্ষের লোক। আমি যে ভোটটা দিছি, সে ভোটের অধিকার চাই, এর বেশি কিছু চাওয়ার নাই। এই ভোটের অধিকারটা যদি পাওয়া যেতাম না ভাই, কোন রকম আর চিল্লাচিল্লি করতাম না। হ্যাঁ ভাই, কোন রকম চিল্লাচিল্লি করতাম না। টোটাল চিল্লাচিল্লিটা হলো জুলাই সনদপত্রের জন্য, যে সংস্কার আমরা চাইছিলাম সেটার জন্য। আগের সিস্টেমে দেশ চলবে, সেটা হইতে পারে না। এই যে এস আলমকে ফেরত আনতেছেন, এটা কি বার্তা দিচ্ছে জনগণের কাছে? একটু কানে কানে যা জিজ্ঞাসা করেন, কেউ ভালো চোখে দেখতেছে না। সবাই মনে করতেছে শেখ হাসিনা সব কিছুই ঠিক আছে, খালি শেখ হাসিনা ভালো না। এইটুকুই তো, টোটাল পাওয়ারটা রাখতে চান। শেখ হাসিনা যেভাবে বলছিল না, আমি পাওয়ার চাই, পাওয়ার, সেই পাওয়ারটাই তো দরকার। আর সংস্কার হয়ে গেলে সেই পাওয়ারটা থাকে না। সংস্কার হয়ে গেলে পুলিশ প্রশাসন, আইন কানুন সবকিছু স্বাধীন হয়ে যায়। এখানে আপনাদের কি প্রবলেম? জনগণের কি প্রবলেম? আমি তো মনে করি না। বা রাষ্ট্রের কি ক্ষতি বলেন আপনারা? রাষ্ট্রের কোনো ক্ষতি হবে? জনগণের কোনো ক্ষতি হবে? কোনো দলের কোনো ক্ষতি হবে? কোনো ক্ষতি হবে না, বরঞ্চ দেশের উপকার হবে। নতুন ভাবে দেশটা গইরা উঠার শক্তি পাবে। সেই শক্তিটাকে হরণ কইরা নিজেদের শক্তি বাড়াইতে চান। কি কারণে? জনগণ কি মাইনা নিবে? মাইনা নিবে না। জনগণের মন না বুঝলে মন পাবেন না। হ্যাঁ, জনগণের মন না বুঝলে মন পাবেন না। জনগণ কিন্তু এখন রাজনীতি বুঝে ভাই, রাজনীতি বুঝে। দর্শক, আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে, তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, নিউজটি শেষ করছি এখানে, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।